সবাইকে স্বাগত। আজকে লেকচার নাম্বার 8। তো আজকের বিষয় হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ার তত্ত্ব, থিওরি অফ কেমিক্যাল রিয়াকশন। তো আমরা দেখতে পাই যে রাসায়নিক বিক্রিয়ার মূলত দুইটা তথ্য আছে, একটা হচ্ছে সংঘর্ষ তত্ত্ব আর একটা হচ্ছে অবস্থান্তর অবস্থা তত্ত্ব। তো প্রথমে সংঘর্ষ তথ্য নিয়ে আলোচনা করা যাক। আমরা বিষয়টা বলতে যে সংঘর্ষ মানে সবাই বোঝেন, এটা মারামারির মতো একটা বিষয়। তো বিক্রিয়াতেও আসলে মারামারি ঘটে, পরমাণুগুলোর মাঝে সংঘর্ষ ঘটে, সেখানে বন্ধনের ভাঙা করা হয়, তারপরে নতুন বন্ধন গঠিত হয় আর পুরাতন বন্ধনগুলো ভেঙে যায়। তো সব মিলে এখন আমরা সংঘর্ষ তত্ত্বের জন্য যে বিষয়টা দেখবো সেখানে হচ্ছে তিনটা দিক থাকে একটা সংঘর্ষ তত্ত্বের। তো প্রথম নম্বর দিক হচ্ছে যে সংস্পর্শ। একটা বিক্রিয়া সংঘর্ষ ঘটতে হলে পারে সংস্পর্শটা খুবই জরুরি। আমরা যদি দুইটা জিনিসকে টাচই না করে তাহলে তো তাদের মাঝখানে যে সংঘর্ষ হচ্ছে এটা কোনো বিষয় প্রকাশই পাবে না। যেমন ধরা যাক যে এখানে আমি ডাইক্লোরোমিথেন এবং ক্লোরিন নিয়েছি, এখানে তার থেকে ক্লোরোফর্ম এবং HCl তৈরি হয়েছে। এখন কথা হচ্ছে যে যদি আমি একটা পাত্রে ডাইক্লোরোমিথেন আর অন্য একটা পাত্রে ক্লোরিন নিতাম, দুইটা ভিন্ন পাত্রে যদি আমি এই দুই বিক্রিয়ককে যদি রেখে দিতাম, সেক্ষেত্রে কি তাহলে তাদের মধ্যে বিক্রিয়া ঘটতো? কখনোই না। কারণ বিক্রিয়া ঘটতে হলে পর বিক্রিয়কগুলোর সংস্পর্শে টাচ করতে হবে। যেমন ধরো যে আমরা যদি শরবত তৈরি করতে চাই, তাহলে শরবত তৈরি করতে গেলে আমি এক পাত্রে পানি রেখে দিলাম আর এক পাত্রে চিনি রেখে দিলাম। তো এক পাত্রে পানি আর এক পাত্রে যদি চিনি রেখে দিই তাহলে তো শরবত তো তৈরি হবে না। শরবত তৈরি হতে হলে অবশ্যই আমাকে পানি এবং চিনিকে সংস্পর্শ বা টাচ করাইতে হবে বা তাদের মাঝখানে মিশাইতে হবে। তদ্রূপ বিক্রিয়কগুলো পরস্পরের সাথে যদি না মেশে তাহলে তো প্রোডাক্ট তৈরি হবে না। ফলে সংঘর্ষ তত্ত্বের প্রথম কথা হচ্ছে সংস্পর্শ। এরপরে দ্বিতীয় কথা হচ্ছে যে পর্যাপ্ত শক্তি। পর্যাপ্ত শক্তি হচ্ছে যে আমরা একটু আগে আলোচনাতে বললাম যে পুরাতন বন্ধন ভাঙবে এবং নতুন বন্ধন গড়বে, এ কথাটা এসএসসিতেও আলোচনা হয়ে থাকে। তো পুরাতন বন্ধন যদি ভাঙতে হয় তাহলে বন্ধন ভাঙার জন্য তো শক্তি লাগবে, আবার নতুন বন্ধন যদি করতে হয় সেখানে শক্তি তৈরি হয়। এখন কথা হচ্ছে যে পুরাতন বন্ধনটা যদি ভাঙবে সেই শক্তিটা কোথা থেকে আসবে? অর্থাৎ পুরাতন বন্ধনটাকে ভাঙতে হলে পরে একটা পর্যাপ্ত শক্তি লাগবে। সেই শক্তিটা বিক্রিয়ক আর একটা বিক্রিয়ক দেবে বা কোনো আমরা উপায় তাপ চাপ দিয়ে তাকে সেই জিনিসটা তৈরি করতে সাহায্য করতে পারে। যেমন দেখা যাচ্ছে যে এখানে আমি ডাইক্লোরোমিথেনের সাথে আবার ক্লোরিনটাকে একটু বন্ধন দেখাই আলোচনা করছি, উপরে এটা লেখা আছে। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে ডাইক্লোরোমিথেন আর এখানে ক্লোরিন আছে। এই ক্লোরিন এবং ক্লোরিনের বন্ধন ভাঙবে, এখানে কার্বন এবং হাইড্রোজেনের বন্ধন ভাঙবে। এই ক্লোরিনটা এই হাইড্রোজেনকে ভাঙতে হলে পরে অবশ্যই একটা পর্যাপ্ত শক্তি সহকারে যেতে হবে। কার্বন থেকে হাইড্রোজেনকে বিচ্ছিন্ন করতে অবশ্যই এখানে একটা শক্তি লাগবে। সেই পর্যাপ্ত পরিমাণ শক্তি দিয়েই শুধুমাত্র এই বিক্রিয়াটা সে করতে পারবে, মানে বন্ধনটাকে ভাঙতে পারবে। ভাঙার পরে এই ক্লোরিনটা এখানে যুক্ত হবে। তো অর্থাৎ এখানে যদি আমি এই ডাইক্লোরোমিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া করতে ক্লোরোফর্ম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করতে চাই, অবশ্যই এখানে কার্বন হাইড্রোজেন বন্ধন ভাঙা লাগবে এবং ক্লোরিন বন্ধন ভাঙা লাগবে। প্রশ্নটা হচ্ছে যে এই ক্লোরিন বন্ধন এবং এই ডাইক্লোরোমিথেনের কার্বন হাইড্রোজেন বন্ধন ভাঙতে হলে পরে অবশ্যই একটা শক্তি লাগবে, যে শক্তির দ্বারা ভাঙলেই তারা পরবর্তীতে স্টেপ অগ্রসরের উৎপাদটা তথা ক্লোরোফর্ম তৈরি করবে। তৃতীয় কথা হচ্ছে নির্দিষ্ট দিক। এখানে আমি যেই দিকে হাইড্রোজেনটা আছে সেই দিকে এই ক্লোরিনটা লিখছি, ফলে ইজিলি এই ক্লোরিনটা এই হাইড্রোজেনকে অবসান থেকে এটা তৈরি করছে। কিন্তু আমি এখানে আরো একটা ইন্ডিকেট করে দেখাচ্ছি, এখান থেকে ক্লোরিনটা যে এই পাশে ক্লোরিনকে যদি সরাইতে চাই সেটা কিন্তু হবে না, কারণ ক্লোরিন এবং ক্লোরিন পরস্পর সমজাতীয় জিনিস, পরস্পরকে তারা বিকর্ষণ করবে। অর্থাৎ এই ক্লোরিন এবং এই ডাইক্লোরোমিথেনের সাথে এই ক্লোরিনটা যুক্ত হতে পারে, এখানকার ভেঙে যাওয়া ক্লোরিন এখান থেকে হাইড্রোজেন সরাইতে হলে পারে অবশ্যই যেদিকে হাইড্রোজেন আছে সেই দিকেই ক্লোরিন পরমাণুটাকে অগ্রসর হতে হবে। যদি এই ক্লোরিন পরমাণুর দিকে অগ্রসর হয় তাহলে এই রিঅ্যাকশন আর সামনের দিকে অগ্রসর হবে না, তথা প্রোডাক্ট তৈরি হবে না। ফলে আমরা বুঝতে পারলাম যে একটা বিক্রিয়া সংঘর্ষের মাধ্যমে ঘটতে হলে পারে নির্দিষ্ট দিকের একটা গুরুত্ব রয়েছে। এরপর আমরা আলোচনা করব অবস্থান্তর অবস্থা তথ্য। তো আমরা যত সহজে ভেবে নিই যে একটা রিঅ্যাকশন হবে, যেমন এখানেই ভাবলাম যে ডাইক্লোরোমিথেন এবং ক্লোরিন বিক্রিয়া করে যে ক্লোরোফর্ম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl তৈরি করলো, এটা যে হবে এটা এত সহজ না। তো আমি এখানে অন্য উদাহরণ দিয়ে বিষয়টাকে আলোচনা করছি। এখানে আমি কপার সালফেট প্লাস জিঙ্ক, এখানে জিঙ্ক সালফেট প্লাস কপার লিখছি।
সেটা হচ্ছে যে আমি মনে করি যে কপার সালফেটের সাথে জিঙ্কের বিক্রিয়া করে আমি জিঙ্ক সালফেট প্লাস কপার তৈরি করতে চাই, কিন্তু বিজ্ঞানীরা বলে থাকে যে এই কপার সালফেট এবং জিঙ্ক যখন পরস্পরের সাথে যুক্ত হতে যায় তখন তার ভিতর একটা বাধা আছে, একটা শক্তি পর্বত আছে বা এনার্জি হিলের একটা বাধা আছে। সেই শক্তি পর্বতটাকে আমি এখানে দেখিয়েছি। তো এই কপার সালফেটের সাথে এই জিঙ্ক যুক্ত হতে পারে এই হিলের ওই পাশে যে তাকে উৎপাদ তৈরি করতে হবে। এখন এই হিলটাকে যদি কপার সালফেট এবং জিঙ্ক উভয়কে অতিক্রম করতে হয় তাহলে তার একটা শক্তি লাগবে। সেই শক্তিটা অর্জন করেই কেবল তারা পাহাড়ের চূড়ায় উঠতে পারবে তথা হিলের চূড়ায় উঠতে পারবে, তারপরে তারা উৎপাদ তৈরি করতে পারবে। তো এর জন্য আমি এখানে দেখতে পাচ্ছি যে শক্তি আমি এখানে জুড়ে নিচ্ছি, আর এখানে একটা গ্রাফ আঁকছি যেখানে 10, 20, 30, 40, 50, 60 এভাবে 100 পর্যন্ত জুড়ে আমি শক্তি নিচ্ছি। আর এই সাইডে আমি ধারাবাহিকতা লিখছি বা বিক্রিয়ক কত উৎপাদ তৈরি হচ্ছে আমি সেই বিষয়টাকে বোঝাতে চেয়েছি। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে কপার সালফেট প্লাস জিঙ্ক এটা কিন্তু আসলে 20 জুল পরিমাণ শক্তি বরাবর আছে, অর্থাৎ কপার সালফেট এবং জিঙ্ক একটা 20 জুল বরাবর শক্তিতে আছে। তাদেরকে আমি একটা যখন পাত্রে দিচ্ছি, এখানে আমি পাত্রের আগেই লিখে রাখছি। তো পাত্রের ভিতর যখন তাকে নিচ্ছি মনে করলাম যে এই মুহূর্তে তাদের শক্তিটা হচ্ছে 20। তো এখন এই দুজনে বিক্রিয়া করতে চাই, তাহলে বিক্রিয়া করতে হলে পরে তাদেরকে আমরা তাপচাপে একটা বিক্রিয়া ঘটাই। তো এখন এই বিক্রিয়াটা ঘটতে হলে দেখা যায় যে তারা একটা শক্তি পর্বত অতিক্রম করতে হবে এবং কপার সালফেট এবং জিঙ্ক দেখা যাচ্ছে যে এই শক্তি পর্বতের চূড়া অতিক্রম করতে হলে তাকে 80 জুল পরিমাণ শক্তি গ্রহণ করতে হবে। আমার ডায়াগ্রাম অনুসারে মানে আকার অনুসারে আমি এখানে ডট ডট দিয়ে এখানে বোঝাইছি যে এই সব শক্তি পর্বতের চূড়াটা হচ্ছে 80 জুল পরিমাণ। ফলে কপার সালফেট এবং জিঙ্ককে কিন্তু 20 থেকে 80 জুল পরিমাণ শক্তি অর্জন করতে হবে। তাহলে আগে থেকেই তাদের 20 জুল শক্তি আছে, এখন যদি 80-তে যেতে চাই তাহলে তার কত পরিমাণ শক্তি লাগবে? সেটা হচ্ছে যে 80-তে গেছে ছিল 20, তার মানে 80 - 20 = 60 জুল। তার মানে কপার সালফেট থেকে জিঙ্ক পরস্পর যুক্ত হয় জিঙ্ক সালফেট প্লাস কপার বা এই চূড়াটাকে পার হতে হলে পরে অবশ্যই তার জন্য 60 জুল শক্তি দরকার। এই 60 জুল শক্তিটা অর্জন করলেই কেবল কপার সালফেট এবং জিঙ্ক অ্যাক্টিভ হতে পারে, অর্থাৎ অ্যাক্টিভ হলেই তারা বিক্রিয়া করবে। আর অ্যাক্টিভ হলে যদি তারা বিক্রিয়া করে তাহলে এই শক্তিটাকে বলা হবে অ্যাক্টিভেশন এনার্জি। হ্যাঁ, তো আমার এই যে ইএ লিখছি এটা মানে অ্যাক্টিভেশন এনার্জি, তার মানে 80 - 20 60। ফলে আমার এই গ্রাফ অনুসারে এই কপার সালফেট এবং জিঙ্কের জন্য অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে 60। এবং আমি একটা বিষয় লক্ষ্য করতে দেখতে পাচ্ছি পাহাড়ের চূড়ায় যখন তারা গেছে তখন সালফেটের সাথে জিঙ্কের বন্ধন তৈরি হচ্ছে এবং সালফেটের সাথে পূর্বে যেটা কপারের বন্ধন ছিল সেটা ভাঙছে। এই মুহূর্তে বলা যেতে পারে তাদের মধ্যকার বন্ধন আছে 50-50%। এটা একটা জটিল অবস্থা। মানে মনে করা যায় যে আমার এখানে এইটা আছে, তো এরকম একটা দোদুল্যমান অবস্থা, কোন দিকে যাবে কোন দিকে যাবে কোন দিকে যাবে। যদি এইটা এই দিকে যায় তথা এইদিকে পড়ে যায় তাহলে তারা আর উৎপাদ তৈরি করতে পারবে না, বিক্রিয়া চলে আসবে। আর যদি এইটা এইদিকে আসে তথা এইদিকে আসে তাহলে কিন্তু তারা উৎপাদের দিক তথা পাহাড়টা কিন্তু অতিক্রম করে চলে যেতে পারবে। ফলে এখন আমাকে যে জিনিসটা দেখতে পাচ্ছি যে এই দোদুল্যমান বা 50-50 অবস্থা মানে একটা অবস্থান্তর অবস্থা, একটা টালমাটাল মতো অবস্থা, বা এটাকে আরেকটা বলা যেতে পারে আছে সক্রিয়ত জটিল অবস্থা। এটা একটা জটিল অবস্থা। এবং সক্রিয়ত কেন বলছি? কারণ এই জিনিসটা তৈরি হয়েছে অ্যাক্টিভেশন এনার্জি গ্রহণ করে। অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয়, তো সক্রিয়তে এটা একটা জটিল অবস্থা। আরো একটা ইংরেজি থেকে বলা যাবে ট্রানজিশনাল স্টেট বা অবস্থান্তর অবস্থা। এই ট্রানজিশনাল স্টেটটা তৈরি হয় বলেই আমাদের এই আলোচনাটাকে বলা হবে অবস্থান্তর অবস্থা তত্ত্ব। তো এইবার কি হবে, এখানে পৌঁছানোর পর তারপরে আবার কি হবে, জিঙ্কের সাথে সালফেটের সম্পর্কের পার্সেন্টেজ বাড়তে থাকবে এবং কপারের সাথে বিচ্ছিন্ন হয়ে যাবে। ফলে তারা জিঙ্ক সালফেট প্লাস কপারে চলে আসবে, অর্থাৎ উৎপাদ তৈরি হয়ে যাবে। তো আমরা কাঙ্ক্ষিত উৎপাদ তৈরি করে ফেলেছি। এখন উৎপাদ তৈরি করে ফেলার পর দেখা যায় যে এই উৎপাদটা কোন সোজা আছে। আমি দেখতে পাচ্ছি যে তারা 50 জুল শক্তিতে আছে। এবার একটা বিষয় লক্ষ্য করা যায়, আমি যখন বিক্রিয়াটা স্টার্ট করেছিলাম তখন তারা 20 জুলের শক্তিতে ছিল, কিন্তু উৎপাদ যেটা তৈরি হয়েছে সেই মুহূর্তে দেখা যাচ্ছে তাদের সামগ্রিকভাবে তাদের শক্তি হচ্ছে 50 জুল। ছিল 20 জুল, এখন 50 জুল শো করছে। তাহলে 20 জুল থেকে আমি এখন 50 জুল থেকে এই 20 জুল বাদ দিলে হচ্ছে 30 জুল। প্রশ্নটা হচ্ছে 30 জুল শক্তি তারা কোথা থেকে পেল? সেটা হচ্ছে যে এই শক্তিটা তো তারা পরিবেশ থেকে পেয়েছে। আমি এই বিষয়টাকে বোঝানোর জন্য এখানে একটা চিত্র আঁকছি। সেটা হচ্ছে যে আমি একটা পাত্রে বা একটা বিকারে মনে করেন কপার সালফেট প্লাস জিঙ্ক দিচ্ছে, সেখান থেকে জিঙ্ক সালফেট প্লাস কপার হবে। একটা বিক্রিয়া যে পাত্রে ঘটানো হয় সেই পাত্রটাকে সিস্টেম বলা হয় এবং এই সিস্টেমের বাইরে সবকিছুই পরিবেশ।
যদি ধরা যায় যে এই রুমের ভিতর আমি একটা বিক্রিয়া ঘটাচ্ছি, একটা টেবিলের উপর আমি একটা বিকার নিয়েছি, বিকারের ভিতর কপার সালফেট প্লাস জিঙ্ক নিয়েছি, সেখান থেকে জিঙ্ক সালফেট প্লাস কপার তৈরি হবে, তাহলে এই রুমটাই হবে পরিবেশ। এখন যদি এই রুমটাকে উন্মুক্ত করে দিই, অর্থাৎ আমি যদি একটা বাহিরে যাই, একটা মাঠে যাই, মাঠে যেয়ে যদি একটা টেবিলের উপর যদি আমি বিকারে এই বিক্রিয়াটা ঘটাই, সেক্ষেত্রে বিকারটা সিস্টেম ঠিক আছে, কিন্তু টোটাল এই পৃথিবীটা হবে পরিবেশ। তো সেক্ষেত্রে আমরা রুমেই বিক্রিয়া ঘটাই সচরাচর, সেক্ষেত্রে আমরা মনে করলাম যে এখানে আমরা আছি। ফলে আমি যদি এই রুমে একটা বিক্রিয়া ঘটাই, একটা বিকারের ভিতর নিয়ে, যে বিকারের শক্তি আছে কপার সালফেট প্লাস জিঙ্কের শক্তি আছে 20 জুল, কিন্তু বিক্রিয়া ঘটানোর পর অর্থাৎ জিঙ্ক সালফেট প্লাস কপার তৈরি হওয়ার পর আমি বিকারটাকে টেস্ট করে দেখলাম যে সেখানে তার ভিতর শক্তি বা থার্মোমিটার দেবে বা যে কোনো উপায়েতে মেপে দেখলাম যে তার শক্তিটা হচ্ছে 50 জুল, তাহলে 30 জুল শক্তি কোথা থেকে আসলো? তখন আমাকে বলতে হবে যে এই 30 জুল শক্তিটা সেই বিকারটা পরিবেশ থেকে নিয়ে এনেছে। ঠিক আছে, পরিবেশ থেকে নিয়ে আসে। ফলে এই শক্তিটা সে পরিবেশ থেকে যখন নেবে তখন হচ্ছে মানে পরিবেশের সাথেই কিন্তু আমার বিকারটা লেগে থাকে। একটা বিকারকে পরিবেশের আলো বাতাস কিন্তু টাচ করে থাকে, ফলে বিকারটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন সেখানে বোঝা যাবে, আমি বিকারটাকে টাচ করলে দেখবো যে সেখানে তাপ নাই, মানে কুল মনে আছে বা ঠান্ডা মনে আছে, তার মানে এটা একটা কি হবে, এটা একটা তাপহারী বিক্রিয়া হবে। আবার যদি এইরকম ঘটনা ঘটে যে এখানে জিঙ্ক সালফেট না তৈরি হয় না, জিঙ্ক সালফেটটা তৈরি হয়েছে আরো নিচে আসে, এটাকে এইভাবে আঁকা যেতে পারে, এখানে জিঙ্ক সালফেট প্লাস কপার। তো এই জিঙ্ক সালফেট প্লাস কপার দেখা যাচ্ছে তৈরি হয়েছে আমার 10 জুল শক্তি বরাবর। তো সেক্ষেত্রে আমার উৎপাদ মাইনাস বিক্রিয়ক, সেক্ষেত্রে 10 মাইনাস 20 মাইনাস 10 জুল। তো আমার ছিল 20 জুল শক্তি। 20 জুল শক্তির পর বিক্রিয়া শেষে আমি দেখতে পাচ্ছি যে আমার বাদ দেওয়ার পর দেখছি 10 জুল শক্তি শেষও করছে, তাহলে আর 10 জুল শক্তি সে কোথায় গেল? সেটা হচ্ছে সে পরিবেশকে দিয়ে দিয়েছে। অর্থাৎ বিক্রিয়া ঘটার পর কপার সালফেট এবং জিঙ্ক ঘটার পর এক্ষেত্রে তারা যে 20 জুলের শক্তি ছিল, এখন যে 10 জুলে আছে, তার মানে আর 10 জুল শক্তি তারা পরিবেশে দিয়ে দিয়েছে, অর্থাৎ সিস্টেমকে দিয়ে দিয়েছে। তখন বিকারটা গরম হবে, অর্থাৎ এক্ষেত্রে একটা তাপোৎপাদী বিক্রিয়া হবে। ফলে পরিবেশ এবং সিস্টেমে তাপ আদান প্রদানের উপর ভিত্তি করে আমরা একটা বিক্রিয়া তাপোৎপাদী না একটা তাপের, এই বিষয়টা বুঝতে পারি। আরেকটা বিষয় এখানে লক্ষণীয় যে আমার অ্যাক্টিভেশন এনার্জির চাই একটা বিক্রিয়া তাপোৎপাদী হোক বা তাপহারী হোক, সবসময় অ্যাক্টিভেশন এনার্জির চেয়ে একটা তাপোৎপাদী এবং তাপহারী বিক্রিয়ার শক্তি সবসময় কম হয়। আর উৎপাদের শক্তিটা সেটা বিক্রিয়ক অপেক্ষা বেশি হতে পারে, বিক্রিয়ক অপেক্ষা কম হতে পারে। বিক্রিয়ক অপেক্ষা বেশি বা কমের উপর ভিত্তি করে তাকে কিন্তু তাপোৎপাদী এবং তাপহারী নামে ডাকা হয়। তা আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বোঝা থাকে তাহলে গ্রুপে কমেন্ট করো, কমেন্ট করে আমাকে জানাও বা আমাকে ফোনে যোগাযোগ করো, আমি বোঝানোর তোমাদেরকে চেষ্টা করবো। সবাইকে আজকের মতো ধন্যবাদ।